হ্যালো বন্ধুরা, স্নেহাস অ্যাক্টিভিটি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শুরু করছি একটা নতুন ব্লগ। আমরা গিয়েছিলাম শিটংয়ে ঘুরতে অগাস্ট মাসে। এখানকার বৃষ্টি ভেজা প্রাণচঞ্চল পরিবেশ তোমাকে অন্যমনস্ক করতে বাধ্য করবে। তুমি প্রকৃতির প্রেমে পড়ে যেতে বাধ্য। এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য এই সময়, বিশেষ করে বর্ষাকালে প্রকৃতি এত সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে রেখেছে আমাদের জন্য। হ্যাঁ, আমরা সেই শিটংয়ের কথা বলছি। সেই শিটং যেটা কিনা দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত। ট্রেন ধরে প্রথমে সোজাসুজি পৌঁছে যেতে হবে এনজিপি স্টেশন। তারপর এনজিপি স্টেশনের বাইরে বেরোলে সেখানে প্রচুর গাড়ি পাওয়া যায়, ভাড়ার গাড়ি। সেখানে দরদাম করতে গেলে 3,000 থেকে 3,500 টাকা গাড়ি রিজার্ভ করতে পাওয়া যায়। আর এই 60 কিলোমিটার পথ তোমাকে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় নেবে গাড়ি পৌঁছে দিতে, যদি রাস্তাঘাটে কোনো রকম বিপত্তি না হয় বা যদি জাম না থেকে থাকে তাহলে। এনজিপি শহর থেকে বেরিয়ে যাওয়ার পর আমাদেরকে প্রবেশ করতে হয়েছিল এইভাবে ফরেস্টের ভেতরে। ফরেস্টের ভেতর দিয়ে যাওয়ার সময় দুপাশের নাজারাটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। চারিপাশের বড় বড় গাছ আর বৃষ্টি ভেজা রাস্তা যেন আমাদেরকে ওয়েলকাম করছিল। আর এই সময় থেকেই আমাদের মনটা আনমনা হয়ে উঠেছিল কখন আমরা সেই জায়গায় পৌঁছাবো। অনেকটা জঙ্গলে ঘেরা রাস্তা পার করে আমরা চলে এলাম একদম পাহাড়ের গায়ে, অর্থাৎ পাহাড়ের সাইডে যে রাস্তা থাকে পাহাড়ের গায়ে সেটার কথা বলছি। তো আসলে এই কথাটা এই জন্য বললাম, এই রাস্তার পাশেই কিন্তু রয়েছে তিস্তা নদী। তিস্তা নদী পাহাড়ের গা ঘেঁষে সমতল এরিয়া দিয়ে বয়ে চলেছে। আর অগাস্ট মাসে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, গত 2 মাস ধরে বৃষ্টিপাত হয়ে চলেছে। তো এই বৃষ্টিপাতের দরুন তিস্তা নদী এবং তার উপনদীগুলো প্রচুর পরিমাণে জল বয়ে নিয়ে এসেছে। তিস্তার জল যাওয়ার পথে চোখে পড়েছিল, পুরো টইটুম্বুর হয়ে রয়েছে নদী। আর তার আগেই মোটামুটি জুলাই মাসে নদী অনেক বিধ্বংসী কার্যকলাপ ঘটিয়ে ফেলেছে, যেটা আমরা নিউজে দেখেছি। তো তোমাদের সাথে কিছুটা নদীর এই রূপটা শেয়ার করার চেষ্টা করব। যোগীঘাট যাওয়ার পথে গাড়ি কিন্তু সেবকের উপর দিয়ে অবশ্যই যাবে। তো আমাদের গাড়িটা এই মুহূর্তে সেবকের উপর দিয়ে যাচ্ছে। আর যেতে যেতে এই যে তোমাদেরকে দেখাচ্ছি সেবক কালীবাড়ি, যেটা নামকরা কালীবাড়ি। এখানে অনেকে দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে, যদিও আমার ভাগ্যে এখনো পর্যন্ত পুজো দেওয়া সম্ভব হয়নি। তো আমাদের মাঝখানে যেই সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তাদের মধ্যে অনেকেই পুজো দিয়ে ফেলেছে এই মুহূর্তে, মানে আগে এসেছিল পুজো দিতে। এইবারে তোমরা দেখছো সেই তিস্তা নদী। বলেছিলাম যে পুরো জলের টম্বুর হয়ে রয়েছে। যদিও জুলাই মাসে আরো বেশি পরিমাণে জল ছিল, অনেকটাই জল কমে গিয়েছে। ওই যে তিস্তা ব্যারেজ দেখা যাচ্ছে দূরে, গাড়ি না থামানোর জন্য অতটা ডিটেলস ভাবে সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, সে কারণে দুঃখিত। তো যাই হোক, এবারে আমরা কিছুটা দেখাতে সক্ষম হয়েছি। এই যে দেখতে পেয়েছো রাস্তায় প্রচুর ভাঙচুর হয়েছে, ধস নেমেছে। তো এখানে গভর্নমেন্ট থেকে রাস্তা বানানোর কাজ আবার শুরু হয়ে গিয়েছে, অনেকটাই রাস্তা বানিয়ে ফেলেছে, যে কারণে রাস্তাতে যানজট নেই। আমরা খুব সুন্দরভাবে এগোতে পেরেছিলাম। আর ওই পাহাড় যে দূরে রয়েছে, পাহাড়ের উপরে প্রচুর মেঘ ঘুরে বেড়াচ্ছে। আর নদী আর পাহাড় দেখে মনে হচ্ছিল যে অনেক বড় জলাশয়ের মাঝখানে কোনো একটা হয়তো মানে পাহাড়কে তুলে নিয়ে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। রাস্তা তৈরির কাজ এখনো অব্যাহত ছিল, দেখতে পাচ্ছ জেসিবি দাঁড় করানো রয়েছে। আর এই পাহাড়ের ভিউটা যেখানে ওপর দিয়ে অনেক মেঘ জমা হয়ে রয়েছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকটা পথ চলতে চলতে হঠাৎ যদি খিদে পেয়ে যাই, তো রাস্তার ধারে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো আমরাই তেমনটাই করেছিলাম, আমাদেরও খিদে পেয়ে গিয়েছিল, রাস্তায় কিছুটা খেয়ে নেওয়ার পালা, সকাল থেকে যেহেতু কিছুই খাইনি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মহামার্গ রেস্টুরেন্টের সামনে। এখানে কিছুটা খাবার দাবার খেয়ে নিয়ে চাঙ্গা হয়ে যাব, তারপর আমরা আবার বেরিয়ে পড়ব। এবার দেখাই রেস্টুরেন্টের ভেতরে জানলা দিয়ে ও পাশে বয়ে যাওয়া নদীর দৃশ্য। দেখতে পাচ্ছ নদীতে কি পরিমাণ জল রয়েছে, তার ওই পাশে আবার বিল্ডিং রয়েছে, বিল্ডিং এর ওই পাশ দিয়ে রাস্তা রয়েছে যাওয়ার জন্য। তো বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি করে, আমি বিল্ডিং এর ওপর থেকে নিচের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এইবারে এখানে নাস্তা কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার গাড়ি ধরে।
আর চিন্তা করতে করতে এগোচ্ছিলাম যোগীঘাট শিটংয়ের উদ্দেশ্যে, আর ক্যাপচার করছিলাম এই সমস্ত ভিডিওগুলো। ফোনে ক্যাপচার করছিলাম আশেপাশের দৃষ্টি আকর্ষণীয় পরিবেশ। হ্যাঁ, অবশেষে অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা পৌঁছে গেছি যোগীঘাটে। যোগীঘাটের সেই ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি, যেটা কিনা শিটং এবং মাংপু এই দুই জায়গাকে যুক্ত করেছে। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে রিয়াং নদী। আমাদের এই যোগীঘাটের ব্রিজ আমি ভালো করে দেখাচ্ছি না, পরবর্তীতে আমি এখানে হেঁটে আসব আর তোমাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। দেখে নাও, এই যোগীঘাটের কথাই আমরা আগে বলছিলাম। এই ব্রিজ আমরা আস্তে আস্তে পার করছি আর এগিয়ে যাব। ব্রিজ পার করে অনেক দোকান পাশার রয়েছে। বাঁ দিকে একটা রাস্তা গেছে আর ডান দিকে রাস্তা গেছে। আমরা কিন্তু এই ডান দিকের রাস্তাটা নেব, এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। আর এখান থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা এগোলেই কিন্তু আমাদের হোমস্টে। সেই হোমস্টেতে পৌঁছাতে আর বেশি দেরি নেই। কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার, যেহেতু বৃষ্টির দিনে আমরা বেরিয়েছি, বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। আর পাশের দেখতে পাচ্ছ এই সমস্ত যে হোমস্টেগুলো নতুন নতুন তৈরি হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আরেকটা কথা বলি যে বেশ কয়েক মাস আগেও কিন্তু এখানকার রাস্তাঘাট পাকাপোক্ত ছিল না, পরবর্তীতে পাকা করা হয়। এখান দিয়ে যাওয়ার পথে চোখে পড়ে একাধিক জলধারা। এই সমস্ত জলধারাগুলোই কিন্তু রিয়াং নদীতে এসে মিশেছে। বর্তমানে অনেক হোমস্টে এখানে বানানো হচ্ছে। কোনোটার কাজ শেষ হয়েছে সবেমাত্র, কোনোটা বা কাজ চলছে। আমি আমার ভিডিওতে অনেকগুলো হোমস্টের নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে তোমরা এখানে আসার আগে সেগুলো বুকিং করে নিতে পারো। বলেছিলাম যে একাধিক হোমস্টে এখানে তৈরি হচ্ছে, তো আবার একটা হোমস্টে তোমাদেরকে এই মুহূর্তে দেখাবো, যেটা তৈরি হচ্ছে, খুব সুন্দর। এটা তৈরির কাজ শেষ হয়ে গেলে সত্যি এখানে যেতে ইচ্ছা করবে। যে এই হোমস্টেটা পুরোপুরি কাজ হয়ে এসছে, এখনো পর্যন্ত কিছুটা বাকি রয়েছে, সিমেন্ট বালু রয়েছে। পৌঁছে গেছি আমরা আমাদের শেষে, আমাদের সেই উদ্দেশ্য, আমাদের সেই লক্ষ্য, আমাদের হোমস্টে, যেটার নাম হচ্ছে রিভার ক্র্যাব হোমস্টে। আমরা এই রিভার ক্র্যাব হোমস্টে ছবিটা তোমাদেরকে দেখালাম, আর কন্ট্যাক্ট নাম্বার ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এইবারে আমরা এগিয়ে যাচ্ছি। আরেকটা কথা জানিয়ে দেই যে আমাদের এই রিভার ক্র্যাব হোমস্টের যে রাস্তাটা কিন্তু কাঁচা ছিল, কিন্তু ভেতরে গাড়ি পার্ক করার মতো জায়গা রয়েছে। আর পাশে এখানে ওই হোমস্টেটার ব্যাক সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিছু ওরা চাষবাস করেছে বাড়ি ঢুকতেই। এই হোমস্টের ভেতরে গাড়ি পার্ক করার জায়গা রয়েছে। মোটামুটি 2 থেকে 3টে জিপসি কিন্তু পার্ক করা যায়। একেবারে উঠোনে গিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। এখানে আমরা গাড়ি থেকে এবারে নামবো, নেমে পুরো হোমস্টেটা তোমাকে শেয়ার করব। দেখতে পাচ্ছ চার সাইডটা কি সুন্দর করে গুছিয়ে বানানো। সত্যি এর আগে আমি ইউটিউবে এদের ভিডিও দেখেছিলাম, কিন্তু ভিডিওতে যেরকম দেখেছিলাম সেরকমটা হয় না। কিন্তু আমি কিন্তু ভিডিওতে যেটা দেখেছিলাম সেটাই এখানে এসে দেখতে পেলাম। পরবর্তীতে আমরা দেখলাম যে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কিছুটা থামার পরে। এইবারে আশপাশটা তোমাদেরকে দেখানোর পরে ভেতরের দিকে গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ জানলা থেকে পাশের হোমস্টে আর এই সমস্ত বাগিচার ছবি, যেখানে অনেকগুলো কলা গাছ লাগানো রয়েছে, আরও কিছু সবজি চাষ করেছে। আর বাইরের দিকে এই পাহাড়, আর পাহাড়ের উপরে ভেসে থাকা মেঘ। হোমস্টের ভেতরে এখানে একটা ছোট পন্ড তৈরি করেছে, আর এই পন্ডের মধ্যে অনেক মাছ ছাড়া রয়েছে, যেটা কিছুক্ষণ বাদে তোমাদেরকে দেখাবো। আগে আরেকটা ঘর দেখাচ্ছি হোমস্টের ভেতরে, এই ঘরটা। এই ঘরে এখনো পর্যন্ত, যেহেতু বর্ষা সিজন, এখনো পর্যন্ত লোকজন সেভাবে ভিড় করেনি বা ভিড় জমায়নি। পুজো ছুটিতে কিন্তু আশা করি এখানে প্রচুর ভিড় হবে বা ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরের ওয়ালটা পুরোটাই বাঁশ দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আরও কিছু ঘর রয়েছে, সেগুলো কাঠ দিয়ে ডেকোরেশন করা রয়েছে, উপরে টিন চড়ানো রয়েছে, দেখতে পাচ্ছ। আর প্রচুর গাছপালা লাগানো রয়েছে। বিভিন্ন রকমের জবা গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে, পাতাবাহারি গাছ রয়েছে, আর মধ্যেখানে লাগানো রয়েছে ক্রিসমাস ট্রি। সব মিলিয়ে বলা যেতে পারে হোমস্টের পারিপার্শ্বিক এবং
ভেতরের দিকের সৌন্দর্য ভীষণই সুন্দর, মনোগ্রাহী। এইবার দেখাবো যে ঘরে আমরা থেকেছিলাম, অর্থাৎ আমাদেরকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল। এই ঘরটা সামনে যে রয়েছে, আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, এটা আমাদের ঘরটা। সামনের বারান্দাটা বেশ সুন্দর করে কাঠের ডিজাইন করা রয়েছে। এইবারে ভেতরের দিকে যাব, ঘরের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। বারান্দায় বসার জায়গা রয়েছে। একটা জিনিস খুব ভালো লেগেছিল যে ঘরের ভেতরে দুটো করে বেড রয়েছে, আর এক একটা বেডে দুজন করে থাকার মতো ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ পরেই আমাদের চায়ের ব্যবস্থা করা হয়েছিল, রচা চলে এসেছিল সুন্দর করে, অল্প করে চিনি মিশ্রিত রচা, যেটা কিনা শরীরের ক্লান্তি কাটিয়ে শরীরটাকে অনেক চনমনে করে দিয়েছিল। অনেক বাদে দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেলার পরে আমরা সেখানে কিছুটা মুহূর্ত নিজেরা গল্পগুজব করে কাটিয়েছিলাম, আর ওখানকার বেড়ালের সাথে সময় কাটিয়েছিলাম। হ্যাঁ, সত্যি ঠিকই শুনলে, বেড়ালের সাথে। সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো সেটাই এখন তুলে ধরার চেষ্টা করব। বা কবে থেকে চেনে মনে হচ্ছে না? কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে হোমস্টের মাঝখানে একটা পন্ড তৈরি করা আছে, আর সেখানে কিছু মাছ ছাড়া আছে। এটা পরে দেখাবো, তো এখন সেটা দেখানোর পালা চলে এসছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে 1 ফিটের মতো ডিপ করে, 1 ফিট থেকে 1.5 ফিট হবে হয়তো ডিপ করা, আর বেশ কিছুটা জায়গা নিয়ে এইভাবে পন্ডটা তৈরি করা হয়েছে, যেখানে ভেতরে ছাড়া রয়েছে কার্প ফিশ। কার্পগুলো দেখা যাচ্ছে রেড আর ব্ল্যাকের মধ্যে স্পট করা রয়েছে। দেখতে পাচ্ছ, অনেকটা বড় করে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, এই কারণে আমি এগুলো তুলে ধরার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। আমি মনস্থির করে ফেলেছি যে এখানে যখন আমি নদীতে যাব স্নান করতে বা নদী দেখতে, নদী থেকেও কিছু পাথর সংগ্রহ করব। আমার অ্যাকোয়ারিয়াম একটা তৈরি হওয়ার কাজ চলছে, সেখান থেকে আমি পাথরগুলো নিয়ে ডেকোরেশনের কাজ করব আর তোমাদের সাথে দেখাবো। পাথর কি কোনো নদী থেকে তুলছি সেটাও তোমাদেরকে দেখাবো। এই হোমস্টের একটা সব থেকে মজার বিষয় এটাই যে এই হোমস্টেতে গেলে কিছু সময় হাঁটলে, জাস্ট কয়েক মিনিটে হাঁটলেই কিন্তু তুমি পৌঁছে যাবে তোমার সেই প্রিয় রিয়াং নদীতে। এই কারণেই বললাম প্রিয়, কারণ এখানকার সৌন্দর্য অনেকটাই ক্যারি করে রিয়াং নদী। গ্রামের মধ্য দিয়েও কিন্তু নদীর যে কোনো পাড়ে যাওয়াটা সম্ভব ছিল, কিন্তু নদীর জল মেখে, নদীর জল পায়ে মেখে পাশাপাশি হাঁটার একটা আনন্দ, যে অনুভূতি, সেটা অকল্পনীয়। যে কারণে আমরা নদীর ধারে হেঁটে যাওয়াটাই শ্রেয় মনে করেছিলাম। এত সুন্দর প্রাণচঞ্চল নদীতে এত বিপুল পরিমাণে জলরাশি সম্পন্ন নদী আমরা দেখতে পাবো চোখের কাছ থেকে, এবং পায়ে হেঁটে আমরা এগোতে পারবো, এখানে আনন্দ উপভোগ করতে পারবো, এটা আমাদের চিন্তার বাইরে ছিল। সত্যি ওখানে পৌঁছানোর পরে প্রত্যেকটা পার্সনের মধ্যে একটা আলাদা টাইপের একটা চিন্তাধারা, আলাদা টাইপের একটা আনন্দ অনুভূতির ফিলিংস, যেটা তার বহিঃপ্রকাশ ঘটছিল। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে পর্বতের গা চিরে বিপুল পরিমাণ জলরাশি নিয়ে বয়ে আসা সেই রিয়াং নদী। একটা কথা বলে রাখা দরকার, এরকম প্রাণচঞ্চল জায়গা, এত বিপুল পরিমাণ জলরাশি, প্রাণচঞ্চল নদী, এখানে কিন্তু যাওয়াটা
নিজের দায়িত্বে অবশ্যই যাবে। আমি কাউকে যাওয়ার জন্য প্রমোট করছি না। এখানে যে কোনো মুহূর্তে এদিক ওদিক হলে অঘটন ঘটে যেতে পারে, তার জন্য আমি কোনো রকমভাবে বা আমার চ্যানেল কোনো রকমভাবেই দায়ী থাকবে না। এর মধ্যে রয়েছে একটা, মানে কি বলবো, সীমাহীন আনন্দ। মানে প্রত্যেকে যেন ওখানে গিয়ে অনেক বাচ্চা হয়ে গিয়েছিলাম। নদীতে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেকক্ষণ। মানে নদীর জল থেকে কেউ উঠতেই চাইছিল না। আর সত্যি সময়টা যতটা পরিমাণ আমরা কাটিয়েছি, সেই সময়টা সত্যিই মনে রাখার মতো। সত্যি মানে স্মৃতিতে আটকে থাকবে। নদীর জলে পা ডুবিয়ে বসে থাকা আর নদীর জলের শীতত্ব অনুভব করা, এই যেন এক আলাদাই মানে অনুভূতি, এই যেন এক আলাদাই আনন্দ, যে আনন্দ তুমি অন্য কোথাও খুঁজে পাবে না। আমি খুব নিজেকে ভাগ্যবান বলে মনে করছি, কারণ কি আমি এই অগাস্ট মাসে এই সময়টাই এসেছি বন্ধুদের সাথে, যে সময়ে কিন্তু বৃষ্টি হচ্ছিল। কারণ এই 2025-এ বৃষ্টির পরিমাণটা একটু বেশি ছিল। জুন থেকে শুরু হয়েছে, জুন জুলাই অগাস্ট, অগাস্ট মাস পুরোটাই চলেছে বৃষ্টি। তো এইরকম সময় যদি না আসতাম, তাহলে নদীর এরকম প্রাণচঞ্চল রূপ কখনোই দেখতে পারতাম না। অন্য সময় আসলে কখনোই এরকম রূপ দেখতে পাবে না। আরেকটা কথা, ওয়াটার পার্কে গেলে কিন্তু ওয়াটার পার্কের মতো কৃত্রিম আনন্দ পাবে, কিন্তু নদীতে এই রকম ভাবে পাহাড়ি নদীর আনন্দ কখনোই পাবে না। এরকম জায়গায় অনেকক্ষণ সময় কাটানোর পরে মনস্থির করি আমরা সকলে মিলে আর একটু এগিয়ে যাব নদীর সামনের দিকে। যদি সেখানে শান্তভাবে স্নান করা সম্ভব হয়, সেই উদ্দেশ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আরেকটা কথা তোমাদেরকে আগে বলেছিলাম যে রিয়াং নদী থেকে আমি পাথর করিয়ে আনবো এবং অ্যাকোয়ারিয়াম ডেকোরেশন করব। সেই পাথর কুড়ানো কিন্তু এরকম জায়গাতে কিন্তু সম্ভব না। সেই কারণেই সামনের দিকে এগিয়ে যাওয়া মনস্থির করে ফেললাম। শ্যাওলা পড়া পিচ্ছল পাথরের উপর দিয়ে খালি পায়ে হাঁটা, এক হাতে ক্যামেরা ধরে, খুব কষ্টকর ব্যাপার ছিল। কোনো রকমভাবে যদি পা স্লিপ করা যায়, পা তো ভাঙবেই, চোট তো আসবেই, না ভাঙলেও। কিন্তু মোবাইল বা ক্যামেরা যদি হাত থেকে পড়ে যায় জলে, তাহলে কিন্তু সত্যানাশ। খুব সাবধানে আস্তে আস্তে আমি এগোতে থাকি এবং একটা সময় দেখেছিলাম যে বন্ধুরা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে নদীর ওখানে। আর ওরা বাদরামি করছে নিজেরা নিজের মতো করে, আনন্দ ফুর্তি করছে একদম নিজের মতো করে। বলেছিলাম যে এরকম জায়গায় গেলে কেউ আর নিজের মধ্যে থাকে না, প্রত্যেকের মধ্যে একটা বাচ্চা চলে আসে, একটা বাচ্চার সঞ্চার হয় প্রত্যেকটা মানুষের মধ্যে। তো সেটাই প্রত্যেকের মধ্যে হয়েছিল, এমনকি আমার মধ্যেও হয়েছিল। তো যাই হোক, অত চঞ্চল হলে, নিজেকে কন্ট্রোলের বাইরে চলে গেলে নিজেরই অসুবিধা হতে পারে। কোনো বিপদ ঘটতে কিন্তু বেশি সময় লাগবে না। শেষমেশ আমি এই জায়গাটা দেখলাম, এই জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা। এখানে পাথর কুড়োনোর জন্য উপযুক্ত জায়গা এবং স্নানও করা যায়। এই যে জায়গাটা যেখানে পাথর কুড়োচ্ছি, একটু ঘাট থেকে এগিয়ে এসে, এই জায়গায় কিন্তু বর্ষা ছাড়া অন্য সময় একটা পুল তৈরি হয়, গ্রামের লোকেরা এখানে এসে স্নান করে, সেটা পরে জানতে পেরেছিলাম। সত্যি কথা বলতে এখানকার পাথরগুলো একটু আলাদা ধরনের ছিল। কোনোটা ডিম্বাকৃতি, কোনোটা টেঁড়া ব্যাকা, কিন্তু খুব চকচকে, যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিলে কিন্তু যদি লাইট চালানো যায়, অ্যাকোয়ারিয়ামের লাইটিং সেট আপ যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ভীষণ চকচকে হবে এবং অ্যাকোয়ারিয়ামের গেট আপ অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ পাথরগুলো, এটার মধ্যে দেখো আলাদা রকমের দাগ রয়েছে। এরকম অনেক পাথর নিয়েছি, ছোট বড় মিশিয়ে। খুব ভারী পাথর হয়ে গেছিল, ব্যাগ ভীষণ ভারী হয়ে গেছিল আমার। তবু আমি কোনো পাথরকে বাছাই করে ফেলে দিতে পারছিলাম না। এই ব্যাগটা আমি সঙ্গে নিয়ে গেছিলাম মেনলি পাথর কুড়ানোর জন্য। ছোটবেলা থেকেই পাথর কুড়ানোর প্রতি একটা আলাদাই আমার আকর্ষণ ছিল। খুব ভালো লাগে পাথরের বিভিন্ন ধরনের শেপ। এখানে আমার বন্ধু বাদ দিতে শুরু করেছে, পাথর দিয়ে বাদ দিচ্ছে, আরেকজন ওখানে বসে আছে, এখানে দুজন বসে আছে, যে যার মতো সময় কাটাচ্ছে। অঢেল অফুরন্ত সময়, এত সুন্দর প্রকৃতির কোলে, নদীর ধারে, নদীর কোলে পাথরের উপরে বসে থেকে সময় কাটানোর মতো জায়গা এই যোগীঘাট, রিয়াং নদী, দার্জিলিংয়ের শিটংয়ে।
তো এরকম জায়গা অন্য কোথায় হয়তো পাওয়া যেতেও পারে, কিন্তু প্রত্যেকটা জায়গার আনন্দ, প্রত্যেকটা জায়গার দৃষ্টিভঙ্গি, প্রত্যেকটা জায়গার কি বলবো সৌন্দর্য, সব এক একটা এক এক রকম। প্রত্যেকের মধ্যে একটা নিজস্বতা রয়েছে। এইবারে আমি তোমাদের সামনে দেখাতে চলেছি যোগীঘাটের ব্রিজ। যোগীঘাটের ব্রিজ, এটা হচ্ছে রিয়াং নদীর ব্রিজ। বলেছিলাম শিটং আর মাংপু নামক দুটি জায়গাকে একত্রিত করেছে এই ব্রিজ। এই ব্রিজের সামনে আমরা পায়ে হেঁটে এসেছি, দেখাচ্ছি। আগে ওই পাশে দিয়ে একটা ছোট ব্রিজ ছিল, যেটা কিনা লোহার তার দিয়ে বানানো ছিল। পরবর্তীতে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি ব্রিজ আর ওই পাশের পাহাড়। যখন ও পাশের ব্রিজটা চালু ছিল, তখন কিন্তু গাড়ি ওই পাশে পর্যটকদেরকে নামিয়ে দিত। পায়ে হেঁটে ব্রিজের উপর দিয়ে আসতে হতো ওই পাশের লোহার ব্রিজটা দিয়ে, যেটা ঝুলন্ত ব্রিজ ছিল। পরবর্তীতে এই ব্রিজটা হওয়াতে সরাসরি গাড়ি এখানে আসতে পারে পর্যটকদের নিয়ে, এবং যোগাযোগের মাধ্যমটা যে উন্নত হয়েছে সেটা অচিরেই বলা যেতে পারে। ব্রিজের এখানে এলেই দেখা যায় অসংখ্য কুকুর। যে সমস্ত কুকুরগুলো কিন্তু আমাদের এখানকার সমতল এরিয়ার কুকুরের মতো মোটেই নয়। তাদের কিন্তু স্বভাবটা অনেকটাই মানুষের সাথে মিলেমিশে যাওয়ার মতো। খুব সুন্দর মিষ্টি স্বভাবের কুকুর, আর খুব সুন্দর মিষ্টি স্বভাবের এখানকার মানুষজন। যদিও কখনো ওরা আমাকে কাছ থেকে দেখেনি, তবুও মনে হচ্ছিল যেন ওরা আমাকে অনেকদিন ধরেই চেনে। একটা বন্ধুত্বের পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। আমিও ওদের সাথে অনেকক্ষণ সময় কাটাতে বাধ্য হয়েছিলাম। বিকেলবেলায় অনেকটা সময় কাটানোর পরে এখান থেকে আমাদের ফিরে যাওয়ার পালা। এবার আমরা হাঁটা পথেই আবার ফিরে যাব। তোমাদের সাথে শেয়ার করব আশেপাশের এই সমস্ত হোমস্টেগুলোর চেহারা। কুকুরগুলো তখনও পর্যন্ত আমাদের পেছন ছাড়তে রাজি ছিল না। একটা বন্ধু স্বভাবের বন্ধুবৎসল পরিবেশ তৈরি হয়ে গেছিল কুকুরগুলোর সাথে। তবে রাস্তা দিয়ে হাঁটার সময় নদীর বীভৎস আওয়াজ কিন্তু আমাদেরকে তাড়িত করছিল। কারণ গাড়িতে যাওয়ার সময় কিন্তু একবার দেখিয়েছি তোমাদেরকে পাশে দিয়ে বয়ে যাওয়া নদী। এই সেই নদী, অনেক দূর থেকে যদিও দেখা মিলছে, তবুও তার সাউন্ড বা তীব্র আওয়াজটা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। পাহাড়ি পরিবেশে যেহেতু নিস্তব্ধতা বেশি, কাজেই নদীর এই তীব্র সাউন্ড চারপাশে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগে না। এই নদী সেই রিয়াং নদী, যার সাথে অনেকগুলো জলধারা এসে মিলিত হয়েছে। পথ চলতে চলতে আমরা দেখতে পাচ্ছিলাম পাহাড়ের গায়ে অনেক মস, ফার্ন, এগুলো। তো হাতের কাছেই ফার্ন গাছ দেখতেই মনে পড়লো, কেননা এটা বাড়ি নিয়ে যাওয়া যায়। বাড়ি নিয়ে গিয়ে যদি এটা ডেকোরেশন করা যায় বা লাগানো যায়, তবে কতই না ভালো হবে। এই উদ্দেশ্য নিয়ে আমি একটা ফার্ন গাছ তুলে ফেলেছি। পরবর্তীতে আমি এটা দিয়ে একটা অ্যাকুয়ারিয়াম ডেকোরেশন করব, আর তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ কত বড় ফার্নটা রয়েছে, প্রাকৃতিকভাবে এখানে গড়ে উঠেছিল। এটা আমি উঠিয়ে নিয়েছি। এর আগেও দার্জিলিংয়ে এসেছিলাম, তখন আরেকটা অন্য ধরনের ফার্ন নিয়ে গেছিলাম, যেটা কিনা শর্ট ফার্ন ছিল। এই ফার্নটার নাম আমি জানি না, জানা নেই, এই কারণে বলতে পারছি না। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যেন। এইবারে সন্ধ্যা নেমে আসার আগেই আমাদের দরকার ছিল হোমস্টে পৌঁছে যাওয়ার। হোমস্টেতে রাতের পরিবেশটা খুব সুন্দর ছিল। চারিদিকে যেমন পোকামাকড়ের আওয়াজ ভেসে আসছিল, তার সাথে গান চালিয়ে দেওয়া হয়েছিল। মিউজিক সিস্টেমে গান চলার সঙ্গে সঙ্গে আমরা সকলে আনন্দে মেতে উঠেছিলাম এবং নিজেরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম। এইবারে রাতে বিশ্রাম নিয়ে সকালবেলা বেরিয়ে পড়ার পালা। আশেপাশে অনেক ঘোরার জায়গা রয়েছে। আমাদের হোমস্টেটা যেখানে ছিল সেটা হচ্ছে শিটং 1। আশেপাশে রয়েছে শিটং 2, আর এটা যেটা দেখতে পাচ্ছি শিটং 2 এর গুম্বা গাঁও। এই পথ দিয়ে আমরা এগিয়ে যাব। আশেপাশে আরও অনেক রয়েছে জায়গা, যেমন হচ্ছে অহলধারা, লাকপাংচার, কার্শিয়াং ইত্যাদি জায়গা। তোমরা যদি হাতে সময় নিয়ে আসো তাহলে এই সকল জায়গাগুলোতেও ভিজিট করতে পারো।
যতটাই এগিয়ে যাচ্ছিলাম ততটাই যেন একটা সাউন্ড তীব্র হয়ে আসছিল আমাদের দিকে। দেখতে পেলাম আরেকখানা নদী যেটা রোডের উপর দিয়ে চলে গিয়েছে, এই পায়ে হাঁটা রাস্তাটার উপর দিয়ে। তো এইবারে আমাদেরকে এই নদীটা পার হতে হবে। এই জল রয়েছে, একটু স্রোত রয়েছে, খুব একটা বেশি স্রোত নেই। কিছুটা দূর এগিয়ে যেতেই চোখে পড়ে কমলা লেবুর গাছ। পাহাড়ি পরিবেশে এরকম কমলা লেবু ধরা অবস্থায় গাছ আমার দেখা প্রথম, যে কারণে আমি দাঁড়িয়ে পড়েছিলাম এবং ভিডিও নিচ্ছিলাম। কিছুক্ষণ বাদে আরো কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অগাস্ট মাসের মাঝামাঝিতে লেবুগুলোর সাইজ দেখতে পাচ্ছ, হাত না দিলে বুঝতে পারবে না। এইবারে তোমাদেরকে দেখাবো, অনেকটা পিং পং বলের মতো সাইজ হয়েছে। শীতকাল আস্তে আস্তে অনেকটা পরিপক্ক রূপ ধারণ করবে। এই হোমস্টেতে আমরা এসে পৌঁছালাম। এই হোমস্টের ভেতর দিয়ে আমরা হেঁটে যাব, আর এই হোমস্টেরও ফোন নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করব। বড় করে দেখানোর চেষ্টা করব, দেখানো যায় কিনা যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। লেখা আছে দেখো, রয়্যাল ডেস্টিনি হোমস্টে। ফোন নাম্বারও দেওয়া রয়েছে, পজ করে দেখতে পারো। আমরা যে হেঁটে বেরিয়েছিলাম পরের দিন, তার উদ্দেশ্য ছিল লেপচা জলপ্রপাত। আমাদের এই হোমস্টে থেকে পাহাড়ি পথে পায়ে হেঁটে যেতে সেখানে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। এখানে পাহাড়ের গায়ে প্রধানত এলাচ এবং কমলা লেবুর চাষ করা হয়, আর খুব একটা বেশি পরিমাণে আদার চাষও করা হয়ে থাকে। যাওয়ার পথে এই যে ছোট ছোট জলধারাগুলো দেখতে পাচ্ছিলাম, সেই জলধারাগুলো কিন্তু মূলত লেপচা জলপ্রপাত থেকেই বেরিয়ে এসেছে। এখানে পাহাড়ের গায়ে বেশিরভাগ পাথরগুলোর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছিল মস আর অর্কিড। গাছে গাছেও কিন্তু অর্কিড দেখা যাচ্ছিল, আর মসের চাদোয়ায় ঘেরা ছিল গাছের বাকলগুলো। অনেক কষ্ট করে নিচ থেকে ওপরের দিকে আমরা হেঁটে উঠতে থাকি। পাহাড়ের গা বেয়ে অনেকটা রাস্তায় হেঁটে আসতে হয়েছিল আমাদেরকে। আশেপাশের গাছগাছালিগুলোতে অনেক ছোপ ছোপ দেখতে পাচ্ছিলাম, যে সাদা ছোপগুলো বাতাসে নাইট্রোজেনের আধিক্য প্রমাণ করছিল। আস্তে আস্তে একটা গ্রামে এসে উপস্থিত হলাম, যেখান থেকে পাহাড়ের দৃশ্যটা ছিল ঠিক এইরকম। আরেকটা কথা না বললে নয়, যে আমরা কিন্তু সেই রাস্তায় কোনোদিনই আসিনি আগে। মানে আমাদের ক্ষেত্রে এই রাস্তাটা সবার জন্যই কিন্তু নতুন ছিল। কিন্তু আমাদের হোমস্টে থেকে এই ডগিটা দিয়ে দেওয়া হয়েছিল, যে আপনারা এগিয়ে যান, আপনাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। সত্যি এই ডগিটা নিঃস্বার্থভাবে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলে যাচ্ছিল সেই লেপচা জলপ্রপাতের দিকে। খুব অবাক হয়েছিলাম আমরা, যে কি করে ও বুঝতে পেরেছিল যে আমরা লেপচা জলপ্রপাতে যাচ্ছি। ছাড়া ডগি কিন্তু, ঠিক আছে, ওকে ডগি বললেও অসম্মান করা হবে। আমাদের গাইড ছিল, এক প্রকারের আমাদের গাইড। অনেক উপরে চলে এসেছি, সবাই হাঁপিয়ে গেছি, ভীষণভাবে হাঁপিয়ে গেছি। পাহাড়ের গা বেয়ে উঠতে হচ্ছে, তোমাদের দেখা। এটা পাহাড়ের গা, এই উপর ওটা পাহাড়, এই যে নিচ থেকে আমরা চলে এসেছি।
হচ্ছে বিশাল ডিস্টেন্স। দূরে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি, অনেক দূরে আছে এটা, ঠিক আছে। এগুলো হচ্ছে সব পুরনো লেবু গাছ, এই লেবু গাছগুলো পুরো বার্ধক্য হয়ে গেছে, পাতা ঝরে দাঁড়িয়ে আছে, ফলন খুব কম। তবে হয়তো শীতকাল এলে বেশি ফলন আসবে। অনেক যা ফল এসছে পুরো ঝরে গেছে, কিছু কিছু দেখালাম। আমাদের ডগিও হাঁপিয়ে গেছে, বসে আছে। এই আমাদের গাইড বলো, ডগি বলো। আমাদের গাইড, সরি আমাদের গাইড। এদিকে তাকাও দেখি, এদিকে তাকাও, ওই এদিকে তাকাও। তাকাচ্ছে না, অন্যদিকে দেখছে। এবার উপরের দিকে উঠে যাবো, ও চলে যাচ্ছে। চলো ওয়েলকাম টু লেপচা ফলস। এদিকে আমরা যাবো, এই জায়গা দিয়ে উঠে এলাম। এদিকে যাবো এই সাইড দিয়ে। পাহাড়ের গা বেয়ে চলতে চলতে দেখা হয়ে গিয়েছিল অনেক নাম না জানা গাছপালার সাথে। সামনে এসে গেছিল এই বড় বড় ফল ধরা এই গাছটা, কি ফল এটারও কিন্তু আমরা নাম জানি না। আবার আমরা এগিয়ে চলতে থাকি। আমাদের ডগিটিও আমাদের মতো হাঁপিয়ে গিয়েছিল, এখান থেকে কিছুটা পরিমাণে জল খেয়ে নিয়ে ও আবার হাঁটতে থাকে। আমাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। বারবার ভিডিও ফুটেজ নেবার জন্য আমি বন্ধুদের থেকে পিছিয়ে পড়ছিলাম, ওরা অনেকটাই এগিয়ে গিয়েছিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম একটা অন্য গ্রামে। এখানে কিছুটা জিরিয়ে নেবার পালা। কিছু গাছপালা রয়েছে, কিছু ফুল রয়েছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই ফুলগুলো অচেনা হলেও অবশেষে দেখা হয়ে যায় একটা চেনা ফল গাছের সাথে, সেটা হচ্ছে পাহাড়ি টমেটো। টমেটো, ট্রি টমেটো বলা হয়, পাহাড়ি টমেটো। পাকলে লাল কালার হয়ে যাবে। এটা কাঁচা আছে, এই যে গাছটা, অনেকে দেখেছো অনেকে দেখোনি। প্রচুর ফল এসছে, ঠিক আছে, প্রচুর ফল। এই ফুলগুলোর নামও আমার জানা নেই, যদি তোমাদের কারো জানা থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না জানো। অনেকক্ষণ হাঁটাহাঁটির জন্য অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম সকলে, আর এই ক্লান্তি ভাব কাটিয়ে নেবার জন্য আমরা চা বিস্কুট খেয়েছি এবং এখানে আমাদের গাইডকে, অর্থাৎ আমাদের গাইড কুকুরটিকে কিছু বিস্কুট খাইয়ে দিয়ে তারপর আমরা অনেক গল্প গুজব করে প্রায় আধা ঘন্টার মতো সময় অতিবাহিত করেছি। তারপরে বেরিয়ে পড়েছি আবার লেপচা জলপ্রপাতের উদ্দেশ্যে। এইবারে তোমাদেরকে দেখাতে চলেছি কিছু পাহাড়ে পোকামাকড়। এই পোকাটি তোমাদের সামনে তুলে ধরেছি, জানি না কয়জন চেনো। এটার নাম হচ্ছে লেডি বাগ। লেডি বাগ বা লেডি বার্ড বলা যেতে পারে। লেডি বার্ড কিন্তু সম্বন্ধে এতটুকু জানিয়ে দেই যে এটি কিন্তু কোনো গাছের পাতা খেয়ে বাঁচে না, এরা অনেক ছোট ছোট পোকামাকড় খায়। আর এই পোকাটিকে দেখতে পাচ্ছ, এই পোকাটি কিন্তু একটি গন্ধি পোকা জাতীয় গোত্রের পোকা। যদি তোমরা এর নাম জেনে থাকো তো কমেন্ট করে জানিও আমাকে। আর এরপর যে পোকাটি দেখাতে চলেছি এটা অনেকেই দেখেছো ঝোপঝাড়ে বা জঙ্গলে। প্রধানত বর্ষাকালে এই ধরনের পোকামাকড় বেশি দেখতে পাওয়া যায়। আর এই পোকাগুলো পাতার নিম্ন দেশে বা তলদেশে সূর্যের অতিরিক্ত তাপমাত্রা থেকে বাঁচার জন্য অবস্থান করে থাকে এবং পাতার তলদেশেই ডিম দিয়ে থাকে। এগুলোও এক ধরনের গন্ধি পোকা প্রজাতির পোকা। এইবার যেটা দেখাচ্ছি গ্রিন স্পাইডার, কিন্তু অনেকটাই ভিন্ন ধর্মী। সামনের দিকের চারটে পা অনেক লম্বা লম্বা,
কিন্তু আকৃতিতে অনেকটাই ছোট। মানুষের জন্য মোটেই এটি হানিকারক নয়। এটি প্রধানত নিজের দেহাকৃতি থেকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় ধরে ভক্ষণ করে থাকে। আর এইবারে অনেকটা পথ চলতে চলতে পৌঁছে গিয়েছিলাম একদম লেপচা জলপ্রপাতের কাছাকাছি। কানে ভেসে আসছিল খুব তীব্র জলপ্রবাহের আওয়াজ। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম পাশ দিয়ে খরস্রোতা নদী, যেটা কিনা লেপচা জলপ্রপাত থেকেই বয়ে এসেছে। এখান থেকে আর একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবে একটা কাঠের ব্রিজ রয়েছে, যেটা কিনা মশে ঢাকা। আমাদেরকে ওই কাঠের ব্রিজের ওপর দিয়েই অপর প্রান্তে পার হতে হবে। আশেপাশের গাছপালা আর পাথরের উপরে ছড়িয়ে ছিটিয়ে ছিল প্রচুর পরিমাণে মশ। এই জলপ্রপাতের সামনে গিয়ে দাঁড়ালে বোঝা যাবে এটা কতটা পরিমাণ চওড়া রয়েছে। সেটা দেখানোর জন্যই আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। এইবারে তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে না। এরপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবো আর বাকি ভিডিওটা শেয়ার করতে থাকবো। এইখানে গেলে মনে হবে যে কোনো একটা, তুমি হয়তো সিনেমার মধ্যে প্রবেশ করে গিয়েছো, অর্থাৎ সিনেমার পর্দায় প্রবেশ করে গেছো, যেখানে হয়তো জুরাসিক পার্কের মতো কোনো ঘটনা ঘটতে পারে। বৃষ্টি ভেজা পাথুরে পথ বেয়ে খুব সাবধানে উপরের দিকে উঠে যেতে হবে। এতটাই খাড়া ছিল যে আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়েছিলাম। পাথরগুলো শ্যাওলা পড়ে পড়ে এতটাই পিচ্ছিল হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে পা স্লিপ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে যে খারাপ পথ বেয়ে আমি উপরের দিকে উঠছিলাম, ওপর থেকে নিচের দিকটা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। একেবারে ভীষণ রকম ভাবে খাড়া। এখানে পা স্লিপ করলে নিচে গিয়ে যদি না আটকাও, সোজা গিয়ে পড়বে সেই খরস্রোতা নদীতে। ইতিমধ্যে দেখতে পাই দুটো সাদা ডগি আমাদেরকে অনুসরণ করে এখানে পৌঁছে গেছে। আর আমরা যেখানে চা খেয়েছিলাম সেখান থেকে ওদের সাথে আমাদের ঘনিষ্ঠতা হয়। আর এই ঘনিষ্ঠতা খুব অল্প সময়ের মধ্যেই বন্ধুত্বের রূপ নিয়ে ফেলেছিল। আর এইবারে আস্তে আস্তে আমরা একেবারে এসে পৌঁছে যাই লেপচা জলপ্রপাতের দোরগোড়ায়। দেখতে পাচ্ছ কি বিশাল পরিমাণ জলরাশি উপর থেকে নিচের দিকে বয়ে আসছে। এটাই হচ্ছে সেই লেপচা জলপ্রপাতের সুন্দরতম অকল্পনীয় দৃশ্য। সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব আর এই জলপ্রপাত আরো কাছে থেকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব।
এখানেই বন্ধুরা থেমে থাকিনি, এখানে থেমে থাকলে চলবে না, আমাকে যেতে হবে খুব সাবধানে, পায়ে হেঁটে হেঁটে পাহাড়ের গা বেয়ে আরো উপরে, দেখবো আরো কাছে থেকে এই জলপ্রপাতের সেই চঞ্চল মনা দৃশ্য। এখানে আমরা ভীষণ রকম ভাবে চিৎকার চেঁচামেচি আর আনন্দ উল্লাস করেছি, অনেকক্ষণ সময় কাটিয়েছি, তার কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আসার পরে নিজেদের আনন্দ যেন বাঁধ ভাঙা জলের মতো হৈ হৈ করে ছুটে ফেটে বেরিয়ে আসছিল, নিজেদেরকে কোনোরকমভাবে আটকে রাখতে পারছিলাম না, ভীষণ রকম আনন্দে উল্লাসে সকলে মেতে উঠেছিলাম। সত্যি এ কথা স্বীকার করে নিতে হয়, এই সময় যদি আমরা সেখানে না যেতাম তাহলে রেপটা জলপ্রপাতের এহেন সুন্দর মাধুর্যময় দৃশ্য কোনোভাবেই উপভোগ করতে পারতাম না। একটা কথা আবারও না বললেই নয় যে জায়গাটি ভীষণ স্লিপার এবং যখন তখন পা স্লিপ করে অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে রয়েছে। তাই ওখানে যদি কেউ যাও সকলেই কিন্তু নিজের দায়িত্বে যাবে, কারো কোনো অঘটন ঘটলে স্নেহাসিস অ্যাক্টিভিটি চ্যানেল বা আমি কোনো রকমভাবেই দায়ী থাকবো না। ভীষণ রকম ভাবে আনন্দে উৎসবে মেতে উঠেছিলাম প্রত্যেকে। আরেকটা বলার বিষয় ছিল যে এর উপরেও কিন্তু মাছ রয়েছে, সেটা সকলকে বলছিলাম, জলের মধ্যে অনেকক্ষণ ছিলাম, পায়ের মধ্যে মাছ ঠোকর মারছিল। অবশেষে আমি মাছ ধরার চেষ্টা করেছি এবং মাছ ধরে ফেলেছি, তোমাদেরকেও দেখাবো। দেখতে পাচ্ছ আমার হাতের মুঠোর মধ্যে মাছ রয়েছে, এখানে একাধিক মাছ ছিল। এত উপরে মাছ কি করে এসছে সেটা আমার ঠিক একটা জানা ছিল না, প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছিলাম। এবারে স্নান সেরে ফিরে আসার পালা। সেই পথ দিয়ে আবার এসে উপস্থিত হয়েছি আমাদের সেই রিভার ক্র্যাব যে হোমস্টে রয়েছে তার দোরগোড়ায়। কন্ট্যাক্ট নাম্বারটা আবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমাদের প্রয়োজনে লাগতে পারে। যদি কোথাও কোনো সময় মনে হয় এখানে ঘুরতে আসবে তো যোগাযোগ করে নিতে সুবিধা হবে। আস্তে আস্তে দিন শেষ হয়ে রাত চলে এসেছে। রাতে আমরা বেশ আমোদ প্রমোদ করেছি। হোমস্টে কর্তৃপক্ষের দ্বারাই এখানে পোড়া মাংসের ব্যবস্থা করা হয়েছিল। রাতের থমথমে পরিবেশের মধ্যে একত্রে সবাই বসে পোড়া মাংসের স্বাদ গ্রহণ করার একটা আমেজটাই আলাদা ছিল। বন্ধুদের সাথে একত্রে অনেকদিন পর এইভাবে সময় কাটানোয় মনটা ভীষণ আনন্দিত ও উৎসাহিত হয়ে উঠেছিল। পরবর্তীতে যাতে আবার আমরা এভাবে আসতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। যদি তোমরা সময় বের করতে পারো তো অবশ্যই ৩-৪ দিন হাতে সময় নিয়ে সেই জায়গা থেকে ঘুরে আসতে পারো। আবারও একটি সুন্দর প্রকার দর্শন হয়ে যায় আমার। এই শুঁয়োপোকাটি এতই সুন্দর ছিল, এর রংটা আমাকে ভীষণ আকর্ষিত করেছিল, যে কারণে আমি ভিডিও করতে বাধ্য হলাম। আর অনেকটা কাছে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এর শারীরিক গঠনটা কেমন। সকলে জানি শুঁয়োপোকা অনেক বিষাক্ত হয়, আসলে এর দেহের উপরিভাগে যে রোমগুলো রয়েছে তার মধ্যে বিষাক্ত বিষ থাকে, যেগুলো হাতের মধ্যে ফুটে গেলে চুলকোতে থাকে। এইবারে হোমস্টে থেকে বেরিয়ে পড়ার সময় এসে উপস্থিত হয়েছে, সকলে একত্রিত হয়ে গেছি, মালপত্র গাড়িতে উঠানো হয়ে গেছে। ক্ষণিক বাদে জানতে পারি হোমস্টে কর্তৃপক্ষ, যিনি প্রধান মালিক, তিনি আমাদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছেন। ব্যাপারটা খুব ভালো লেগেছিল, প্রথমবার আমাদের সাথে এটা ঘটেছিল। অবশ্যই বিষয়টা আমাদের মনে থাকবে। আর এই ব্যাপারটা প্রত্যেকেই আমরা খুব এনজয় করেছিলাম। ওনারা আমাদের আতিথেয়তায় কোনো রকম ভাবে ত্রুটি রাখেননি। এই দুদিনের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল ওনাদের সাথে। টাটা গাইজ, আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আর দেখতে হচ্ছে আমাদের চূড়ান্ত লেভেলের মানে প্রস্তুতি শেষ, মানে জিনিসপত্র সব উঠিয়ে ফেলেছি, সব ভেতরে আছে। ঠিক আছে,
লাগেজ উঠে গেছে। টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এইভাবেই বিদায় নিতে হয়েছিল রিভার ক্র্যাব হোমস্টে থেকে। সবশেষে একটি কথাই বলবো যে যোগীঘাট এমন একটি জায়গা, এটা পাহাড়ের কোলে এমন জায়গায় অবস্থিত যে যেই জায়গাটাতে তুমি বন্ধু বান্ধব সহযোগে বা ফ্যামিলি সহযোগে গিয়ে অনেক দিন বা অল্প কদিন যেটাই হোক না কেন খুব সুন্দরভাবে কাটিয়ে আসতে পারো। এখানে শরীর আর মন চাঙ্গা করার উপযুক্ত পরিবেশ রয়েছে। আর এতক্ষণ ধরে যারা সমস্ত ভিডিওটা দেখলে ধৈর্য ধরে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই আমাকে মেনশন করে দিতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।